এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৮৩ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৮৩ পৃষ্ঠার একদম নিচে লক্ষ্য করি, এখানে ১ নম্বরে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। দেখো, আমরা কিন্তু এখানে কিছু অঙ্ক দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি অঙ্কের শেষে লক্ষ্য করলে আমরা কিন্তু কিছু শূন্যস্থান দেখতে পাচ্ছি। এই শূন্যস্থানগুলোতে সঠিক যে সংখ্যাটি বসবে সেটি নির্ণয় করে কিন্তু এখানে আমাদের লিখে দিতে হবে, ঠিক আছে? দেখো, এই বিষয়টি কিন্তু খুবই সহজ একটি বিষয়। তোমরা যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করো তাহলে একবার দেখলেই আমার মনে হয় যে তোমরা খুব সহজেই এটি বুঝতে পারবে। দেখো, ১ নম্বরে আমাদেরকে বলা হয়েছে ৩/১.৫। এতটুকুই কিন্তু আমাদের প্রধান প্রশ্ন, প্রধান অঙ্ক ৩/১.৫। এখন এটিকে যখন আমরা সমাধান করব, আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখো এই পাশে একটি সমান চিহ্ন দেওয়া রয়েছে। তারপর আমরা কি লিখেছি? আমরা লিখেছি ৩/১৫। আচ্ছা, এই যে ১৫ আমরা পাচ্ছি, ১৫টা কোথা থেকে আসলো? দেখো, এই যে ৩ রয়েছে, ৩কে আমরা একই রকমভাবে রেখে দিলাম, ভাগটাকেও আমরা একই রকমভাবে রেখে দিলাম। কিন্তু এইখানে যে বলা হয়েছে ১.৫, এই ১.৫কেই আমরা কিন্তু এইখানে লিখেছি। কিন্তু এইখানে যে দশমিক ছিল, দশমিকটাকে কিন্তু আমরা এইখানে দেইনি, আমরা কিন্তু এইখানে এসে দশমিকটাকে উঠিয়ে ফেলেছি, তাই না? আচ্ছা, যখন এখান থেকে দশমিক উঠিয়ে ফেললাম তখন কিন্তু ১ এবং ৫ মিলে হয়ে গেল ১৫। আচ্ছা, তাহলে এইবারে দেখো, আমরা পাশে একটি গুণ চিহ্ন দেখতে পাচ্ছি এবং তার পাশে কিন্তু একটি খালি ঘর এইখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই খালি ঘরে কত বসবে? এটি কিন্তু খুবই সহজ একটি বিষয়, দেখো, এবং খুবই মজার কিন্তু। এই দেখো, আমরা লক্ষ্য করব এই যে দশমিকের যে সংখ্যাটি রয়েছে এটির দিকে আমরা লক্ষ্য করব। আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এই দশমিকের জন্য আমরা একটি ১ লিখব। আমরা প্রথমে একটি ১ লিখব, ঠিক আছে? দশমিকের জন্য আমরা এখানে একটি ১ লিখে দিলাম। এরপরে আমরা দেখব দশমিকের ডান পাশে মোট কতগুলো অঙ্ক রয়েছে। যেমন দেখো, এখানে কিন্তু ৫ মানে একটি অঙ্ক রয়েছে, তাই না? যে কয়টি অঙ্ক থাকবে প্রত্যেকটি অঙ্কের জন্য আমরা এইখানে একটি করে শূন্য দেবো। এখানে যদি ২টি অঙ্ক থাকে তাহলে আমরা এখানে ২টি শূন্য লিখব, যদি একটি অঙ্ক থাকে একটি শূন্য লিখব, ঠিক আছে? যে কয়টি অঙ্ক থাকবে আমরা কিন্তু এই পাশে সেই কয়টি শূন্য লিখে দেবো। যেমন দেখো, দশমিকের পর আমরা কিন্তু এখানে একটি মাত্র অঙ্ক দেখতে পাচ্ছি, ৫ মানে কি একটি অঙ্ক, তাই না? যেহেতু একটি অঙ্ক রয়েছে যার কারণে কিন্তু এখানে আমরা একটি শূন্য দিয়ে দিব। যদি ২টি অঙ্ক থাকতো ২টি দিতাম, ৩টি অঙ্ক থাকলে 3টি দিতাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটি শূন্য যখন আমরা বসালাম তখন কিন্তু হয়ে গেল ১০। তাহলে এতটুকু দ্বারা আমরা কি বুঝতে পারি? ৩/১৫ গুণ ১০, অর্থাৎ ৩কে আমরা প্রথমে ১৫ দ্বারা ভাগ করব, ঠিক আছে? আমরা কিন্তু আলাদা জায়গাতে এই ভাগটা করব। ৩কে ১৫ দ্বারা ভাগ করে যা পাবো এই সংখ্যার সাথে কিন্তু আমরা এই ১০কে গুণ করে দেব, ঠিক আছে? তাহলেই কিন্তু আমরা এইখানে, অর্থাৎ উত্তর যেটি হবে সেটিকে কিন্তু খুব সহজে আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা দেখো, শুরুতেই যেহেতু আমাদের ৩কে কিন্তু আমাদের ১৫ দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে চলো শুরুতেই আমরা ৩কে ১৫ দ্বারা একটু আলাদা জায়গাতে ভাগ করে দেখি। বন্ধুরা, আমাদেরকে বলা হয়েছিল ৩/১৫ গুণ ১০, তাই না? দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু এই অঙ্কগুলো লিখে নিয়েছি। এখন আমরা যে কাজটি করব, প্রথমে আমরা ৩কে কিন্তু ১৫ দ্বারা ভাগ করব, তাই না? আচ্ছা, যার কারণে আমরা কি লিখব? আমরা কিন্তু এই ১৫কে আলাদাভাবে, মানে আমরা কিন্তু শুরুতে লিখবো হচ্ছে ১৫ এবং মাঝখানে কিন্তু এই ৩টাকে আমরা লিখে দেবো, তাই না? যেহেতু ৩কে আমরা ভাগ করবো, আমরা জানি যে সংখ্যাকে ভাগ করি সেই সংখ্যাকে কিন্তু মাঝখানে লিখতে হয়, তাই না? এবারে আমরা এরকম একটি দাগ দিয়ে চাইলে এই ডান পাশে উত্তরটিকে লিখতে পারি, আবার আমরা উপরে একটি দাগ দিয়ে এই উপরেও কিন্তু উত্তরটিকে, মানে ভাগফলটিকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি, তাই না? আমাদের যেখানে সুবিধা হয় আমরা সেইখানেই কিন্তু লিখতে পারবো। আচ্ছা, আমরা যদি উপরে লিখি, দেখো, আমরা প্রথমে লক্ষ্য করবো যে ১৫ দ্বারা কতকে গুণ করলে ৩-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি, অর্থাৎ ১৫ দ্বারা ৩কে কয়বার ভাগ করা যায়, তাই না? আমরা দেখতে পাচ্ছি ১৫ কিন্তু অনেক বড়, তাই না? ৩ কিন্তু ছোট, যার কারণে কিন্তু আমরা ১৫ দ্বারা ৩কে ভাগ করতে পারবো না। যেমন দেখো, আমরা যদি ১৫-র সঙ্গে ১কেও গুণ করি তাহলে হয়ে যাবে ১৫ × ১৫, অর্থাৎ এই ৩-এর চাইতে কিন্তু অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমরা জানি কি ৩-এর চাইতে বড় হলে হবে না, এর চাইতে কিন্তু ছোট হতে হবে অথবা এই ৩-এর সমান হতে হবে, তাই না? আচ্ছা, ১৫-র সঙ্গে ১কে গুণ করলে যেহেতু ১৫ × ১৫ হয়ে যায়, মানে ৩-এর চাইতে বড় হয়ে যায়, তাহলে আমরা কত দ্বারা গুণ করব? ১ দ্বারা গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, তার মানে ১-এর চাইতে ছোট কে? ১-এর চাইতে ছোট কিন্তু ০, তাই না? যার কারণে ১৫কে কিন্তু আমরা ০ দ্বারা গুণ করবো। এবারে দেখো, ১৫কে যদি আমরা ০ দ্বারা গুণ করি, আমরা উত্তরের ঘরে লিখে দিলাম ০, তাহলে হয়ে গেল ১৫ 0 গুণে 0। আমরা কিন্তু উত্তর পাবো 0, কারণ আমরা জানি 0-এর সঙ্গে যত বড় সংখ্যাকেই গুণ করি না কেন উত্তর হবে কত? উত্তর কিন্তু 0ই হবে। যার কারণে আমরা এখানে লিখে দিলাম ১৫ 0 গুণে 0। আচ্ছা, এইবারে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে
আমরা এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে এবারে বিয়োগ করব। হ্যাঁ, দেখো এখানে উপরে দেখতে পাচ্ছি 3, এই 3 থেকে যদি নিচের শূন্যকে আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা জানি 3 থেকে শূন্য চলে গেলে 3ই থেকে যায়, আমরা কিন্তু এখানে লিখে দিলাম 3। আচ্ছা, এইবার এখন কি করব, এখন আমরা যে কাজটি করব, এই 3কে যেহেতু আমরা 15 দ্বারা ভাগ করতে পারিনি, যার কারণে এবারে এই 3টাকে আমাদের বড় বানাতে হবে। এবারে আমরা কিভাবে করে বড় বানাবো, দেখো আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা, 3 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না? 1 2 3 4 5 6 এই যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে কি এক একটি পূর্ণ সংখ্যা। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যার পাশে কিন্তু একটি দশমিক থাকে, আমরা জানি, তাই না? এখানে এই দশমিকটা যদি লেখা থাকে তারপরেও দশমিক থাকে, আবার যদি এই দশমিকটা নাও থাকে তারপরেও কিন্তু এখানে একটি দশমিক থাকে, তাই না? আমি কিন্তু এটি তোমাদের এর আগে অনেকবার বলেছি, যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে মানে শেষে কিন্তু একটি দশমিক থাকে। এখন আমরা যে কাজটি করব, এই যে দশমিকটা, এই দশমিকটাকে আমরা উত্তরের ঘরে এইখানে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, দশমিকটাকে যখন আমরা এইখানে নিয়ে আসবো, আমাদের মনে রাখতে হবে উত্তরের ঘরে যখন আমরা দশমিক পাবো তখন আমরা এই 3-এর পাশে মানে এইখানে যে সংখ্যাটি থাকবে এর পাশে যে কয়টি শূন্য আমাদের মনে চায় আমরা সেই কয়টি শূন্য এখানে চাইলে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে শর্ত হচ্ছে কি, শর্ত একটাই, এইখানে কিন্তু আমাদের আগে দশমিক আনতে হবে। ঠিক আছে, এখন দেখো এই দশমিকটাকে আমরা এখানে নিয়ে নিলাম। এবারে আমরা কি করব, আমাদের যেহেতু এই 3টাকে বড় বানাতে হবে, যার কারণে এখানে আমরা কিন্তু চাইলে প্রথমে একটি শূন্য নিতে পারি। আমাদের যে কয়টি শূন্য দরকার অঙ্কটাকে মিলানোর জন্য আমরা সেই কয়টি শূন্য এখানে নিতে পারবো। প্রথমে যদি একটি শূন্য নেই, এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন দেখো এই 3 এবং শূন্য মিলে কিন্তু হয়ে গেল 30। এবারে কিন্তু 15 চাইতে বড় হয়ে গেল, তার মানে 15 দ্বারা আমরা এবারে 30কে ভাগ করতে পারবো, তাই না? আমরা জানি 15 15, 15 2 30, অর্থাৎ 15-র সঙ্গে 2কে গুণ করলে হয় 15 2 30। অথবা আমরা বলতে পারি যে 15 দ্বারা 30কে আমরা 2বার ভাগ করতে পারি, তাই না? 15 2 30। আচ্ছা, এবারে দেখাই উপরে 30 থেকে নিচের 30কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা যখন নিচে শূন্য পেয়ে যাই তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের অঙ্কটি সমাধান করা হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? উত্তর কিন্তু পাচ্ছি 0.2। অর্থাৎ এই 3কে যখন আমরা 15 দ্বারা ভাগ করলাম তখন আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 0.2, অর্থাৎ 0.2। এবারে দেখো এই 0.2কে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে কত দ্বারা? 10 দ্বারা কিন্তু গুণ করতে হবে, তাই না? আচ্ছা, এবারে আলাদা জায়গাতে আমরা যদি একবার এই গুণটিকেও করি, দেখো আমরা 0.2কে যদি আমরা 10 দ্বারা গুণ করি, দেখে তো এবারে কত হয়? দশমিকের গুণাঙ্ক তো একদমই সহজ। আমরা কি করব, আমরা প্রথমে এই 0 দ্বারা উপরের দুটি অঙ্ককেই গুণ করব, তারপরে 1 দ্বারা কিন্তু উপরের দুটি অঙ্ককেই গুণ করব। আচ্ছা, প্রথমে যদি 0 দ্বারা করি, দেখো 0 এবং 2কে গুণ করলে হয় 2 0 গুণে 0, 0 এবং 0 মিলে হয় 0 0 গুণে 0, কারণ আমরা জানি শূন্যের সঙ্গে যাকেই গুণ করি না কেন উত্তর শূন্যই হবে, তাই না? এবার নিচের লাইনে একটি শূন্য দিতে হয়, আমরা নিচের লাইনে এসে একটি শূন্য দিলাম। এখন যদি 1 দ্বারা উপরের দুটি অঙ্ককেই গুণ করি, দেখো 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2, 1 দ্বারা 1কে গুণ করলে হয় 1 দ্বারা 0কে গুণ করলে হয় 1 0 গুণে 0, তাই না? আচ্ছা, আমাদের কিন্তু এখানে দেখো দুটি সংখ্যা দ্বারাই গুণ করা হয়ে গেল। এবার আমরা এই যে দুটি সংখ্যা পাচ্ছি এই দুটি সংখ্যাকে যোগ করে দিব। দেখো যদি যোগ করি 0 এবং 0 মিলে হয় 0, 0 এবং 2 মিলে কিন্তু 2 হয়ে যায়। এবং দেখো এই পাশে আমরা দেখতে পাচ্ছি 0, কিছু নেই মানেই কিন্তু 0, তাই না? 0 এবং 0 মিলে কিন্তু 0ই হয়, তাই না? আমরা এই যে শুরুতে 0 দেখতে পাচ্ছি, এই 0 আমরা লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। কারণ হচ্ছে কি, আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে যদি 0 থাকে তাহলে কিন্তু সেই শূন্যের কোনো দাম থাকে না, তাই না? আচ্ছা, আমরা তারপর এখানে যেহেতু 0 ছিল আমরা শূন্যটাকে এখানে লিখে দিলাম। এবার আমরা কি করব, এইখানে এসে দশমিকটাকে বসাবো, কারণ এখানে কিন্তু একটি দশমিক ছিল, তাই না? এখন এই দশমিকটাকে কিভাবে বসাবো, আমি কিন্তু এর আগেও তোমাদেরকে বলেছি। আমরা দেখব যে ডান পাশ থেকে অর্থাৎ উল্টো পাশ থেকে কতটি অঙ্কের আগে দশমিক রয়েছে। যেমন দেখো এখানে কিন্তু একটি অঙ্ক, 2 মানে কি একটি অঙ্ক, এই একটি অঙ্কের আগে দশমিক রয়েছে। তাহলে যে কয়টি অঙ্কের আগে দশমিক থাকবে আমরা এখানে উল্টো দিক থেকে সেই কয়টি অঙ্কের আগে কিন্তু আমরা এখানে দশমিক বসাবো, তাই না? আচ্ছা, তাহলে দেখো যেহেতু এখানে একটি অঙ্কের আগে দশমিক ছিল, তাহলে আমরা যদি এখানে একটি অঙ্ক অর্থাৎ এই 0 0 মানে কি একটি অঙ্ক, একটি অঙ্কের আগে এইখানে যদি দশমিকটাকে আমরা বসিয়ে দিই, হ্যাঁ এইখানে যদি দশমিকটাকে বসিয়ে দিই তাহলে হয়ে গেল কত? এই শূন্যের তো কোনো দাম নেই, কারণ আগে শূন্য থাকলে সেটির কোনো দাম থাকে না। তাহলে হয়ে গেল 2.0, তাই না? অর্থাৎ এটিকে কিন্তু আমরা শুধুমাত্র 2ও বলতে পারি, কারণ দশমিকের পরেও যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যগুলোর কিন্তু কোনো দাম থাকে না। ঠিক আছে, তোমরা যদি লেখো 2.0 তাতেও উত্তর হবে, এবং আমরা যদি শুধুমাত্র 2 লিখি তাতেও কিন্তু আমাদের উত্তর সঠিক হবে। ঠিক আছে, তাহলে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 2, তাই না? তাহলে চলো আমরা এবারে আবারও বইয়ের কাছে ফিরে যাই।
বন্ধুরা আমরা যেহেতু উত্তর পেয়েছিলাম 2, দেখো এই 3কে যখন আমরা 15 দ্বারা ভাগ করেছিলাম তখন কিন্তু আমরা পেয়েছিলাম 0.2, তাই না? আমরা পেয়েছিলাম 0.2। আবার এই 0.2কে যখন আমরা 10 দ্বারা গুণ করেছিলাম, মাঝখানে যেহেতু গুণ চিহ্ন রয়েছে, আমরা যখন এই দুটিকে গুণ করেছিলাম তখন উত্তর পেয়েছিলাম কত? 2 পেয়েছিলাম, তাই না? যার কারণে কিন্তু আমরা এই যে খালি ঘর, এই খালি ঘরে লিখে দেব 2। দেখো আমরা কিন্তু প্রত্যেকটি খালি ঘর খুবই সহজেই কি করলাম? পূরণ করে ফেললাম, তাই না? আশা করি সকলে তোমরা খুবই মজায় বিষয়টি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে 18 ভাগ 1.2। তাহলে আমাদের মূল প্রশ্ন কিন্তু এতটুকুই, তাই না? 18 ভাগ 1.2। তাহলে এটিকে যখন আমরা সমাধান করব তখন আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এখানে একটু সমাধান কিন্তু আমাদের দেখানো হয়েছে। আমরা একটু সমান চিহ্ন দিয়ে লিখলাম হচ্ছে, এই 18কে লিখলাম এখানে 18 ভাগ 1.2কে আমরা কি করলাম? এই 1.2 থেকে আমরা দশমিকটাকে উঠিয়ে আমরা এখানে লিখে দিলাম 12। 1 এবং 2 মিলে কিন্তু হয়ে গেল 12, তাই না? দশমিক থেকে যখন উঠিয়ে দিলাম তখন কিন্তু এই দুটি অঙ্ক মিলে হয়ে গেল 12, অর্থাৎ 18 ভাগ 12। এবারে আমরা কি করব? এই যে গুণ চিহ্ন দেখতে পাচ্ছি, গুণ চিহ্নের ডান পাশে যে খালি ঘর দেখতে পাচ্ছি, এই খালি ঘরে আমরা কিভাবে করে সংখ্যাটিকে আমরা নির্ণয় করব? আমরা জানি যেহেতু এখানে একটি দশমিক রয়েছে, দশমিকের জন্য একটি 1 দিতে হয়। আমরা দশমিকের জন্য একটি 1 দিলাম। এরপরে দশমিকের পরে কতটি অঙ্ক রয়েছে? এখানে দেখতে পাচ্ছি একটি অঙ্ক রয়েছে, তাই না? 2 মানে কি? একটি অঙ্ক। একটি অঙ্ক রয়েছে, তার মানে কিন্তু একটি অঙ্কের জন্য আমরা একটি শূন্য দিব, তাই না? তাহলে কিন্তু এখানে হয়ে গেল 10। দেখো আমাদের কিন্তু প্রথম খালি ঘরটি খুব সহজেই পূরণ করা হয়ে গেল। এবারে আমরা কি করব? এই যে খালি ঘর এটিকে পূরণ করব। এই জন্য আমাদের কি করতে হবে? শুরুতে এই যে বন্ধনী আমরা দেখতে পাচ্ছি, বন্ধনীর ভিতরে বলা হয়েছে 18 ভাগ 12। 18কে আমরা 12 দ্বারা প্রথমে আমরা ভাগ করব। তারপর যে ভাগফলটি পাবো সেটির সঙ্গে আমরা কি করব? আমরা এই 10কে গুণ করে দেবো। দেখো মাঝখানে যেহেতু গুণ চিহ্ন রয়েছে, তাহলে আমরা যদি শুরুতে 18কে 12 দ্বারা আমরা প্রথমে ভাগ করি, দেখো বন্ধুরা আমাদেরকে বলা হয়েছিল 18 ভাগ 12, এরপর আমরা বের করেছিলাম গুণ 10, তাই না? এই 10কে তো আমরাই বের করেছি। আচ্ছা, প্রথমে যদি 18কে আমরা 12 দ্বারা ভাগ করি, দেখো আমরা শুরুতে কি লিখবো? এই 12কে কিন্তু আমরা শুরুতে লিখবো, তাই না? আমরা লিখবো হচ্ছে 12 এবং মাঝখানে কিন্তু লিখবো হচ্ছে আমরা 18। আচ্ছা, এবার উপরে একটি দাগ দিয়ে এখন যদি আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, আমরা দেখবো যে 12র সাথে কতকে গুণ করলে 18 এর সবচাইতে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। আমরা যদি 12 ঘরের নামতা পড়ি, দেখো 12 একে 12, 12 দুগুণ হয়ে যায় 24, অর্থাৎ এই 18র চাইতে কিন্তু বড় হয়ে যায়। কিন্তু 18র চাইতে বড় হলে কিন্তু হবে না, হয় 18র সমান হতে হবে আর না হলে 18র চাইতে ছোট হতে হবে, তাই না? দেখো 12র সঙ্গে 2কে গুণ করলে যেহেতু ওর চাইতে বড় হয়ে যায়, যার কারণে আমরা 18র সঙ্গে 1কে গুণ করব। দেখো 12র সঙ্গে আমরা 1কে গুণ করব, তাই না? দেখো 12 এবং 1কে গুণ করলে হয় 12 একে 12। এই 12 কিন্তু 18র চাইতে ছোট, তার মানে এটিই কিন্তু সঠিক উত্তর, তাই না? আচ্ছা, আমরা লিখলাম 12 একে 12। এবারে এই 18 থেকে যদি নিচের এই 12কে আমরা বিয়োগ করি, দেখো 8 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 6, আমরা লিখে দিলাম 6। 1 থেকে 1 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনো 0 লিখতে হয় না, যার কারণে এখানে আমরা 0টাকে লিখলাম না। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে পাচ্ছি কত? শুধুমাত্র কিন্তু 6 পাচ্ছি। এবারে আমরা যে কাজটি করব, দেখো এই 6কে কি আমরা 12 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না কিন্তু বন্ধুরা। কিন্তু এই যে 6, এই 6টাকে কিন্তু আমরা আবার অবশিষ্ট রাখতে পারবো না। এটিকে কিন্তু আমাদের কি করতে হবে? ভাগ করতে করতে নিচে একদম 0 বানাতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা তো 6কে ভাগ করতে পারছি না। আমরা আগের অঙ্কে যে কাজটি করেছিলাম, তাই না? আমরা কি জানি 18 কি? 18 একটি পূর্ণ সংখ্যা এবং যে কোনো পূর্ণ সংখ্যার শেষে কি থাকে? একটি দশমিক থাকে, তাই না? আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম। তাহলে এই দশমিকটাকে আমরা একদম এই উত্তরের জায়গাতে নিয়ে আসবো, তাই না? উত্তরের ঘরে আমরা এই দশমিকটাকে নিয়ে আসবো। ঠিক আছে, এই দশমিকটা কিন্তু দেয়া থাকবে না, তবে আমাদের সবসময় মনে রাখতে হবে যে যে কোনো পূর্ণ সংখ্যার শেষে মানে ডান পাশে কিন্তু একটি দশমিক থাকে। আচ্ছা, এই দশমিকটাকে আমরা এই যে উত্তরের ঘর, এই উত্তরের ঘরে আমরা নিয়ে আসলাম। এখন যখন আমরা দশমিকটা এই উত্তরের ঘরে নিয়ে আসি, তখন কিন্তু আমরা এইখানে যতগুলো খুশি আমরা কিন্তু সেই কয়টি শূন্য চাইলে ব্যবহার করতে পারি, তাই না? আচ্ছা, যেহেতু দশমিক নিলাম, যার কারণে শুরুতে আমরা একটি শূন্য এখানে ব্যবহার করে দেখি যে কি হয়। এইখানে একটি শূন্য দিয়ে এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন দেখো এই শূন্য পেয়ে 6 এবং শূন্য মিলে কিন্তু হয়ে গেল 60। এবারে দেখো তো যে 12 দ্বারা আমরা 60কে ভাগ করতে পারি কিনা। আমরা যদি 12র ঘরের নামতে পারি, তাহলে আমরা পাবো হচ্ছে 12 একে 12, 12 দুগুণ 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60। অর্থাৎ এই 12র সঙ্গে যদি আমরা 5কে গুণ করি, তাহলে হয়ে যাবে 5 বারং
60। ঠিক আছে, দেখো 60-এর সঙ্গে কিন্তু মিলে গেল। তাহলে এই 60 থেকে নিচের 60কে যদি বিয়োগ করি তাহলে কিন্তু হয় আমাদের 0, অর্থাৎ 0 থেকে 0 গেলে 0, 6 থেকে 0 গেলেও 0। তাই না, আমরা কিন্তু নিচে 0 0 পেয়ে গেছি। তার মানে আমরা বুঝতে পারি কি আমাদের অঙ্ক সমাধান করা হয়ে গেছে, তাই না? এখন আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 1.5, অর্থাৎ এই 18কে যখন 12 দ্বারা ভাগ করলাম আমরা উত্তর পেয়েছি 1.5, তাই না? এখন এই 1.5কে আমরা কি করব, এই যে 10 রয়েছে 10-এর সঙ্গে কিন্তু গুণ করব। দেখো মাঝখানে কিন্তু একটি গুণ চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে এই দুটিকে যদি আমরা গুণ করি, আমরা শুরুতে লিখলাম হচ্ছে 1.5 এবং নিচে লিখব হচ্ছে 10। এখন যদি এই দুটিকে আমরা গুণ করি, দেখো আমরা যদি শুরুতে 0 দ্বারা এই দুটিকেই গুণ করি, তারপর যদি 1 দ্বারা দুটিকেই গুণ করি, শুরুতে 0 দ্বারা গুণ করলে আমরা 0 এবং 5কে গুণ করলে পাই 5 0 গুণে 0। কারণ কি, কারণ শূন্যের সঙ্গে যত বড় সংখ্যাকেই আমরা গুণ করবো না কেন উত্তর হবে 0। 5 0 গুণে 0, আবার শূন্যের সঙ্গে 1কে গুণ করলে হয় 1 0 গুণে 0। আমরা কিন্তু শুধুমাত্র 0 পাচ্ছি। এবার নিচের লাইনে এসে আমরা জানি একটি 0 দিয়ে শুরু করতে হয়, আমরা একটি 0 দিলাম। এখন যদি 1 দ্বারা এই দুটিকেই গুণ করি, 1 দ্বারা 5কে গুণ করলে হয় 5 1 5, এবং 1 দ্বারা 1কে গুণ করলে হয় 1 1 1। আচ্ছা দেখো আমাদের গুণ করা হয়ে গেল। এবার এই দুটি সংখ্যাকে যদি যোগ করে দেই, 0 এবং 0কে যোগ করলে হয় 0, 0 এবং 5কে যোগ করলে হয় 5, 0 এবং 1কে যোগ করলে হয় 1। উপরে কিছু নেই মানে কিন্তু আমরা একটি 0 ধরে নিতে পারি, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি এই সংখ্যাটি। এবারে আমরা কি করব, এবারে কিন্তু আমরা এই দশমিকটাকে এখানে বসাবো, তাই না? আচ্ছা আমরা কি জানি, আমরা জানি ডান পাশ থেকে আমাদের লক্ষ্য করতে হয় যে কতটি অঙ্কের আগে দশমিক রয়েছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে, তাই না? 5 মানে কি একটি অঙ্ক, তাহলে একটি অঙ্কের আগে দশমিক যেহেতু রয়েছে, যার কারণে উত্তরে এসে আমরা এক অঙ্কের আগে দশমিক বসাবো, অর্থাৎ এক অঙ্ক মানে হচ্ছে 0, এই 0-এর আগে এই একটি অঙ্কের আগে আমরা এইখানে দশমিকটাকে বসিয়ে দেবো, তাই না? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 15.0। আমরা জানি দশমিকের শেষে যদি 0 থাকে তাহলে সেই শূন্যগুলোর কিন্তু কোনো দাম থাকে না, তাহলে আমরা এটিকে বলতে পারি শুধুমাত্র 15। এখন আমরা যদি শুধু 15 লিখি উত্তর তাতেও হবে, আবার যদি শুধুমাত্র 15.0 লিখি তাতেও কিন্তু হবে। ঠিক আছে, আমরা যেটি লিখি না কেন সেটি সঠিক উত্তর হবে। আচ্ছা আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা যখন আমরা 18কে যখন আমরা 12 দ্বারা ভাগ করেছিলাম তখন কিন্তু আমরা পেয়েছিলাম 1.5, তাই না? এরপর আমরা এই 1.5কে যখন 10 দ্বারা গুণ করেছি তখন কিন্তু আমরা উত্তর পেয়েছি 15, তাই না? আমরা কিন্তু শেষে লিখে দেব 15। দেখো এটিকেও কিন্তু আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম। এবার একই রকমভাবে যদি 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 5 ভাগ 0.25। আমাদের মূল অঙ্ক কিন্তু এতটুকুই, তাই না? এই 5কে আমরা ভাগ করব 0.25 দ্বারা। তাহলে আমরা কি করেছি, একটি সমান সমান চিহ্ন দিয়েছি, তারপর আমরা লিখেছি কি 5কে এই 5-এর জায়গাতে লিখে দিলাম, আমরা লিখলাম 5 ভাগ এই যে 0.25 রয়েছে, আমরা কিন্তু এই দশমিকটাকে উঠিয়ে দিয়ে শুধুমাত্র লিখেছি 25। কারণ আমরা কি জানি, আমরা জানি একদম শুরুতে যদি 0 থাকে তাহলে কিন্তু সেই শূন্যের কোনো দাম থাকে না, তাই না? আচ্ছা যার কারণে আমরা কি করেছি, যখন দশমিকটাকে উঠিয়ে দিলাম তখন কিন্তু এই শূন্যটাকেও আর আমাদের দরকার নেই, তাই না? যার কারণে আমরা এই শূন্যটাকেও কিন্তু উঠিয়ে দিয়েছি। তাহলে বাকি থাকলো 2 এবং 5, তাহলে এই 2 এবং 5 মিলে কিন্তু হয়ে গেল 25, তাই না? 5 ভাগ 25। এবারে গুণ চিহ্ন দেখতে পাচ্ছি একটি, দেখো তারপরে কিন্তু একটি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই খালি ঘরের সংখ্যাটা আমরা কীভাবে নির্ণয় করব, ঠিক সেই আগের নিয়মেই। আমরা এই যে দশমিক দেখতে পাচ্ছি, দশমিকের জন্য কি করব, হ্যাঁ আমরা কিন্তু দশমিকের জন্য একটি 1 দিব, তাই না? আচ্ছা এরপরে আমরা দেখব যে দশমিকের পরে কতটি অঙ্ক রয়েছে। দেখো 2 একটি অঙ্ক, 5 একটি অঙ্ক, তাহলে এই দুটি অঙ্ক কিন্তু রয়েছে। দেখো এই একটি অঙ্ক, দুটি অঙ্ক, যেহেতু এখানে দুটি অঙ্ক রয়েছে যার কারণে কিন্তু আমরা এখানে 2টি শূন্য দিব, তাই না? আচ্ছা তাহলে 2টি শূন্য মিলে কিন্তু হয়ে গেল 100। আচ্ছা এবারে আমরা কি করব, এই 5কে প্রথমে ভাগ করব 25 দ্বারা, ভাগ করার পরে যে উত্তরটি পাবো সেই উত্তরের সঙ্গে কিন্তু আমরা গুণ করব কাকে, এবারে কিন্তু 100কে গুণ করতে হবে, তাই না? আচ্ছা তাহলে চলো এই অঙ্কটিকেও একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমাদেরকে বলা হয়েছে 5 ভাগ 25, অর্থাৎ প্রথমে আমরা 5কে 25 দ্বারা ভাগ করব, তাই না? যার কারণে শুরুতে কিন্তু আমরা লিখব হচ্ছে 25, আমরা শুরুতে লিখব 25 এবং এই 5কে কিন্তু রাখবো আমরা মাঝখানে, তাই না? আচ্ছা এবার উপরে একটি দাগ দিয়ে যদি আমরা ভাগটিকে করি, দেখো আমরা প্রথমে দেখব যে 25-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 5-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি, তাই না? আমরা যদি 25-এর সঙ্গে 1কে গুণ করি তাহলে হয়ে যাবে 25 1 25, অর্থাৎ 25-এর সঙ্গে 1কে গুণ করলে কিন্তু 25 হয়ে যাবে, মানে 5-এর চাইতে কিন্তু বড় হয়ে যাবে, কিন্তু আমরা জানি 5-এর চাইতে বড় হলে হবে না। তাহলে 1 দ্বারা গুণ করলে যেহেতু 5-এর চাইতে বড় হয়ে যায়, তাহলে আমরা কত দ্বারা গুণ করব, 1-এর চেয়ে ছোটোকে, 1-এর চাইতে ছোটো কিন্তু 0, তার মানে 0 দ্বারা আমরা গুণ করব। দেখো 25কে 0 দ্বারা গুণ করলে হয়
আমরা যদি শূন্য দ্বারা গুণ করি, এখানে উপরে যদি শূন্য লিখে দিই তাহলে হয় 25 শূন্য গুণে শূন্য, কারণ আমরা জানি শূন্য দিয়ে যার সঙ্গেই আমরা শূন্যকে গুণ করি না কেন উত্তর আমাদের শূন্যই হবে, তাই না? আচ্ছা, তাহলে এই শূন্য কিন্তু 5-এর চাইতে ছোট, আমরা কিন্তু ছোট সংখ্যা পেয়ে গেছি। এবারে আমরা এই 5 থেকে যদি নিচে শূন্যকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা আবারও পাবো 5। এখন এই 5কে কিন্তু আমরা আবার 25 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে এবারে আমাদের কি করতে হবে, এই 5টাকে আমাদের বড় বানাতে হবে। আমরা কিভাবে বড় বানাবো? ঠিক আগের নিয়মেই। আমরা জানি যে এই 5 যেহেতু একটি পূর্ণ সংখ্যা এবং যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে একটি দশমিক থাকে, তাই না? তাহলে এই দশমিকটাকে আমরা কি করব, আমরা কিন্তু সরাসরি উত্তরের জায়গাতে এইখানে কিন্তু আমরা নিয়ে যাব, তাই না? এবং যখন আমরা উত্তরের ঘরে দশমিক নিই তখন কিন্তু আমরা এই পাশে চাইলে যে কয়টি শূন্য মনে চাই সেই কয়টি কিন্তু আমরা নিতে পারি। তাহলে আমরা প্রথমে একটি শূন্য যদি নিয়ে দেখি যে কি হয়। দেখো, এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন এই 5 এবং শূন্য মিলে কিন্তু হয়ে গেল 50, তাই না? এবার আমরা দেখবো যে 25-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 50 পাই। আমরা জানি 25 একে 25, 25 দুগুণ 50, অর্থাৎ 25-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 25 দুগুণ 50। দেখো, এই 50-এর সঙ্গে কিন্তু নিচের 50 মিলে গেল। তার মানে এবারে যদি আমরা বিয়োগ করি, 50 থেকে 50কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। তার মানে আমরা জানি যে যখন আমরা নিচে শূন্য পাই তখন কিন্তু আমাদের অঙ্কটির সমাধান করা হয়ে গেছে, এটি কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? তাহলে আমরা উত্তর পাচ্ছি কত, 0.2। তাহলে এই যে এই ভাগ অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এটিকে ভাগ করে আমরা উত্তর পাচ্ছি কত, 0.2। তাহলে এই 0.2-এর সঙ্গে আমরা এবারে গুণ করব কাকে, 100কে কিন্তু গুণ করব, তাই না? আমরা কিন্তু 100কে গুণ করব, আমরা নিচে লিখে দিলাম 100। এবার যদি গুণ করি, দেখো আমরা প্রথমে এই শূন্য দ্বারা যদি উপরের দুটিকেই গুণ করি, 0 দ্বারা 2কে গুণ করলে হয় 2 শূন্য গুণে 0, 0 দ্বারা এই শূন্যকে গুণ করলে হয় 0 শূন্য গুণে 0। আচ্ছা, এই 0 দ্বারা গুণ করা হয়ে গেল। এবার আমরা এই 0 দ্বারা গুণ করব, তাহলে আমরা কি করব, নিচের লাইনে এসে একটি প্রথমে 0 দিয়ে শুরু করতে হয়, আমরা প্রথমে সেই শূন্যটি দিলাম। এবারে 0 দ্বারা 2কে গুণ করলে হয় 2 শূন্য গুণে 0, 0 দ্বারা 1কে গুণ করলে হয় 1 শূন্য গুণে 0। আচ্ছা, এটি দ্বারাও গুণ করা হয়ে গেল। এবারে তার নিচের লাইনে এসে আমরা কতটি শূন্য দেব, আমরা কিন্তু 2টি শূন্য দেব, কারণ আগের লাইনে দিয়েছিলাম একটি শূন্য, তার নিচের ঘরে আসলে দেবো 2টি শূন্য, তার নিচের ঘরে গেলে দেবো হচ্ছে 3টি শূন্য, অর্থাৎ যে কয়টি ঘর নিচে যাব সেই কয়টি কিন্তু শূন্য বাড়তে বাড়তে যাবে, তাই না? আচ্ছা, এবার যদি আমরা 1 দ্বারা গুণ করি, 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 একে 2, আবার 1 দ্বারা 0কে গুণ করলে হয় 1 শূন্য গুণে 0, তাই না? 1 শূন্য গুণে হয় 0। আচ্ছা, তাহলে এবারে দেখো, যদি আমরা দশমিকটাকে বসাই, আমরা দেখতে পাচ্ছি কি দশমিক রয়েছে কিন্তু এইখানে, তাই না? তাহলে আমরা এবারে কি করব, যেহেতু দশমিক এক অঙ্কের আগে রয়েছে, দেখো একটি অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে, যার কারণে উত্তরে এসে আমরা একটি অঙ্কের আগে, অর্থাৎ এইখানে দশমিকটাকে বসিয়ে দেব। তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে 0.20। আচ্ছা, দেখো আমরা জানি শুরুতে যদি শূন্য থাকে সেই শূন্যের কোনো দাম থাকে না, তাহলে কিন্তু এখানে আমরা পাচ্ছি 20.0। আবার দশমিকের শেষে যে শূন্য থাকে সেটির কিন্তু কোনো দাম থাকে না, তার মানে কিন্তু আমরা মোট পাচ্ছি হচ্ছে 20, তাই না? এটি হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে চলো আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই। বন্ধুরা, আমরা কিন্তু এই 5কে যখন 25 দ্বারা ভাগ করেছি তখন উত্তর পেয়েছিলাম 0.2, তাই না? এবং এই 0.2কে যখন 100 দ্বারা গুণ করেছি তখন আমরা উত্তর পেয়েছি কত, উত্তর পেয়েছি 20। তাহলে সেই 20কে কিন্তু আমরা লিখে দেবো এইখানে 20, তাই না? আচ্ছা, আমাদের কিন্তু এটিকেও সমাধান করা হয়ে গেল। এরপরে শেষে আরও একটি অঙ্ক কিন্তু থেকে যায়। দেখো, 4 নম্বরে আমাদের বলা হয়েছে 2 ভাগ 0.125। তাহলে এইটুকুই কিন্তু আমাদের মূল প্রশ্ন। এখন এটিকে যখন আমরা সমাধান করবো আমরা কি করলাম, একটু সমান চিহ্ন দিলাম, এরপরে এই কথাটিকে আমরা লিখলাম, শুধুমাত্র এই দশমিকটাকে আমরা উঠিয়ে দিলাম, তাই না? আমরা লিখলাম 2 ভাগ, এই দশমিকটাকে উঠিয়ে দিলে থাকে হচ্ছে 125, তাই না? এই 125কে যখন আমরা একসঙ্গে লিখলাম তখন কিন্তু হয়ে গেল 125। দেখো, যখন আমরা দশমিকটাকে উঠিয়ে দেবো তখন কিন্তু এই শূন্যটারও কোনো দাম থাকবে না, তাই না? কারণ আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে শূন্য থাকলে সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, বাকি থাকে এই 3টি অঙ্ক। দেখো, এই 3টি অঙ্ক যখন পাশাপাশি বসলো হয়ে গেল 125। এবারে প্রথমে আমরা যে কাজটি করব, দেখো এখানে আমরা একটি গুণ চিহ্ন দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু আরও একটি শূন্যস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এই শূন্যস্থানে কী হবে সেটি কীভাবে বের করব, আমরা জানি দশমিকের জন্য শুরুতে আমাদের একটি 1 দিতে হয়, আমরা একটি 1 দিলাম। এবারে দেখবো যে দশমিকের পরে কতটি অঙ্ক রয়েছে। দেখো, 1টি 2টি 3টি, যেহেতু এখানে 3টি অঙ্ক রয়েছে যার কারণে কিন্তু আমরা এখানে 3টি শূন্য দেবো, 1টি শূন্য, 2টি শূন্য, 3টি শূন্য। দেখো কত মজার বিষয়টি। তাহলে কিন্তু এখানে মোট হয়ে গেল 1000। তাহলে আমরা শুরুতে 2কে ভাগ করব 125 দ্বারা, তারপরে যে ভাগফলটি পাবো সেটিকে কিন্তু আমরা গুণ করব 1000 দ্বারা, তাই না? তাহলে শুরুতে চলো এই ভাগটিকে একটু সমাধান করার চেষ্টা করি।
আমাদেরকে বলা হয়েছে 2 ভাগ 125। তাহলে শুরুতে যদি আমরা 2কে 125 দ্বারা ভাগ করি, দেখো আমরা শুরুতে কিন্তু 125কে লিখবো, তাই না? আমরা লিখবো হচ্ছে 125 এবং আমরা কিন্তু এই 2কে লিখবো মাঝখানে, তাই না? এবার উপরে একটি দাগ দিয়ে আমরা যদি এটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা দেখবো যে 125-এর সঙ্গে কতকে গুণ করলে 2-এর সমান কিংবা 2-এর চেয়ে ছোট সংখ্যাটিকে আমরা পেতে পারি, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি 125-এর সঙ্গে 1কে গুণ করি তাহলে হয়ে যাবে 125 একে 125, মানে কিন্তু 2-এর চেয়ে বড় হয়ে যাবে। আমরা জানি বড় হলে কিন্তু হবে না, তাহলে 1-এর চেয়ে ছোটকে, 1-এর চেয়ে ছোট হচ্ছে 0। আমরা যদি এবারে 0 দ্বারা 125কে গুণ করি তাহলে হবে 125 0 গুণে 0 কিন্তু হবে। দেখো 125কে যখন 0 দ্বারা গুণ করব তখন উত্তর কিন্তু হবে 0, তাই না? এই 0টা কিন্তু 2-এর চাইতে ছোট, তাহলে এটি দ্বারা কিন্তু আমরা গুণ করব, অর্থাৎ এই 0 দ্বারা কিন্তু গুণ করব। 0টাকে আমরা লিখবো হচ্ছে এইখানে, তাই না? 0 এবং 125কে গুণ করলে হয় 125 0 গুণে 0, আমরা এখানে লিখে দিলাম 0। এবারে দেখো এই উপরে 2 থেকে যদি নিচের 0কে আমরা বিয়োগ করে দিই, আমরা জানি 2 থেকে 0 চলে গেলে কিন্তু আমাদের 2 থেকে যায়, আমরা এখানে লিখে দিলাম 2। এবারে এই 2কে কিন্তু আবারও আমরা দেখো 125 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? এবারে আমাদের কী করতে হবে, এই 2টাকে বড় বানাতে হবে। আমরা কীভাবে বড় বানাবো? ঠিক আগের অঙ্কের মতো। আমরা জানি 2 যেহেতু একটি পূর্ণ সংখ্যা এবং যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে মানে শেষে একটি দশমিক থাকে, তাই না? এই দশমিকটাকে আমরা সরাসরি উত্তরের ঘরে এইখানে কিন্তু আমরা নিয়ে যাব। আচ্ছা, যখন আমরা উত্তরের ঘরে দশমিক পাবো তখন কিন্তু এই পাশে আমরা যে কয়টি শূন্য ইচ্ছে হবে আমাদের, সেই কয়টি শূন্যকে কিন্তু চাইলে আমরা ব্যবহার করতে পারি, তাই না? আমরা প্রথমে যদি একটি শূন্য নিয়ে দেখি যে কি হয়। দেখো এই শূন্যকে আমরা সরাসরি এইখানে নামিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, যখন আমরা একটি শূন্যকে নামালাম তখন কিন্তু 2 এবং 0 মিলে হয়ে গেল 20, তাই না? এখন এই 20কে কি আমরা 125 দ্বারা ভাগ করতে পারবো? না বন্ধুরা, এবারে 20কেও কিন্তু পারবো না, কারণ 125 কিন্তু অনেক বড়, এই 20-এর চাইতে অনেক বড়, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? আমরা এইখানে আরও একটি শূন্য নামাবো। তবে দেখো আরও একটি শূন্য নামানোর আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই 20কে আমরা আলাদাভাবে 125 দ্বারা ভাগ করব। আমরা দেখব যে 125-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 20-এর সবচেয়ে কাছের ছোট সংখ্যাটিকে পাই। আচ্ছা, 125-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 125, মানে বড় হয়ে যাবে। যার কারণে আমরা কী করবো, আবারও কিন্তু আমরা 0 দ্বারা গুণ করব। একমাত্র 0 দ্বারা গুণ করলেই কিন্তু 20-এর চাইতে ছোট সংখ্যা আমরা পাবো, তাই না? কারণ 0 দ্বারা 125কে গুণ করলে হবে হচ্ছে 125 0 গুণে 0, অর্থাৎ আমরা কিন্তু 0ই পাবো, তাই না? আচ্ছা, আমরা যখন 0 পেলাম এবারে আমরা কী করবো, এই 20 থেকে আবার এই 0কে বিয়োগ করব। 20 থেকে যখন এই 0কে বিয়োগ করব দেখি কত হয়। 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 2 থেকে নিচে কিছু নেই, তার মানে কিন্তু 2-এর 2 এখানে নেমে যাবে। এখানে কিন্তু আমরা আবারও 20 পাচ্ছি। এবারে আমরা কী করব, এবার আমরা আরও একটি 0 এখানে দিব, ঠিক আছে? আরও একটি 0 দিয়ে এই 0টাকে আবার নামাবো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু পরপর 2টি 0 নামাতে পারবো না। আবার যদি এখানে আরও একটি 0 দিয়ে সেটিকেও নামিয়ে দিই তাহলে কিন্তু হবে না, আমরা একবারে একটি 0 নামাতে পারবো, ঠিক আছে? এখন এটিকে ভাগ করে তারপরে প্রয়োজনে আমরা এখানে আরও একটি 0 নিতে পারবো। আচ্ছা, এখানে হয়ে গেল 200, তার মানে এই 200 কিন্তু 125-এর চাইতে বড়। যেহেতু এখানে আমরা বড় সংখ্যা পেয়েছি তার মানে এখন কিন্তু আমরা ভাগ করতে পারবো। দেখো 125-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 200-র সবচাইতে কাছের সংখ্যাটিকে পাই? আমরা জানি 125 একে 125, 125 দুগুণ হবে হচ্ছে 250, অর্থাৎ এই 200-র চাইতে কিন্তু বড় হয়ে যাবে, তাই না? যদি ওকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 200-র চাইতে বড় হয়ে যাবে। যার কারণে আমরা কত দ্বারা গুণ করব? আমরা কিন্তু 1 দ্বারা গুণ করব। দেখো 125কে 1 দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে কত, আমরা এখানে লিখে দেবো 1। 125 এবং 1কে গুণ করলে হয় 125 একে 125। এখন এই 200 থেকে যদি নিচের 125কে বিয়োগ করে দিই, দেখো 0 থেকে আমরা কিন্তু নিচের 5কে বিয়োগ করতে পারবো না, কারণ আমরা জানি বিয়োগ করতে গেলে উপরের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? কিন্তু উপরের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট, মানে 0 কিন্তু ছোট। এখন ওকে আমরা কিভাবে বড় বানাবো? আমরা চলে যাব তার পাশের ঘরে। এই পাশের ঘরে যখন যাব তখন ওর কাছ থেকে কিন্তু 1কে ধার করে এই 0-এর কাছে আমরা নিয়ে আসবো, হ্যাঁ? আচ্ছা, কিন্তু যখন আমরা পাশের ঘরে গেলাম এইখানে গিয়ে কিন্তু দেখলাম যে ওর নিজের কাছেই দেবার মতো কিচ্ছু নেই, তাই না? তখন আমরা কি করব? দেখো আমাদের কিন্তু এখানে হতাশ হবার কিছু নেই, আমরা তার পাশের ঘরে চলে যাব। যখন তার পাশের ঘরে গেলাম এখানে রয়েছে 2, এই 2 থেকে আমরা শুরুতে ওর কাছে 1 নিয়ে আসবো। আমরা কিন্তু ওকে টপকে ডাইরেক্ট কিন্তু এইখানে ওর কাছে 1কে নিয়ে আসতে পারবো না, ঠিক আছে? যেইভাবে করে 2-এর কাছে গিয়েছি ঠিক সেইভাবে করেই কিন্তু আমাদের ফিরে আসতে হবে, হ্যাঁ? আচ্ছা, 2-এর কাছ থেকে প্রথমে আমরা এইখানে 1 দিব, হ্যাঁ? ও কিন্তু ছিল আগে দেখো 0, যখন এই 2-এর কাছ থেকে 1 পেলো তখন কিন্তু হয়ে গেল 10।
তাই না? এখন এই 10 থেকে কিন্তু ওর কাছে 1 দিতে পারবে। 10 থেকে যখন ওর কাছে 1 দিয়ে দিবে তখন এই শূন্য কিন্তু হয়ে গেল 10 এবং এই যে 10 ছিল ও কিন্তু এখন হয়ে গেল 9। ও কিন্তু এখন আর শূন্য নেই, ও হয়ে গেল কত? ও কিন্তু হয়ে গেল 9। এটা আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই শূন্যটা কিন্তু এখন হয়ে গেল 10। তাহলে এবারে দেখো এই 10 থেকে যদি আমরা নিচের 5কে বিয়োগ করি, আমরা জানি 10 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আরও 5। আমরা লিখে দিলাম 5। এবার এখানে কত কত আছে? আমরা কিন্তু এই শূন্যটাকে আর ধরবো না, কারণ এখানে রয়েছে এখন 9, তাই না? সেই 9 থেকে যদি 2কে বিয়োগ করি, 9 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 7। আমরা লিখে দিলাম 7। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2, কিন্তু এখানে কি 2ই রয়েছে? না বন্ধুরা, কারণ আমরা জানি কি এই 2 থেকে 1কে আমরা ধার করে দিয়েছিলাম, যার কারণে 2 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 1। তাহলে এই 1 থেকে নিচের 1কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা কিন্তু চাইলে এই শূন্যটাকে লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, কারণ শুরুতে শূন্য থাকলে সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, তাই না? আচ্ছা, এবার আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি কিন্তু 75, তাই না? এবার এই 75কেও কিন্তু 125 দ্বারা আমরা ভাগ করতে পারবো না, যার কারণে আমরা কী করবো, এখানে আরও একটি শূন্য দেবো। এই শূন্যটাকে আমরা সরাসরি আবার নিচে নামিয়ে আনবো। এখন দেখো এখানে মোট হয়ে গেল 750। এবার আমরা দেখব যে 125-এর সঙ্গে কতকে গুণ করলে 750 হয়, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি 125-এর সঙ্গে আমরা অনুমান করে করে গুণ করবো, হ্যাঁ। আমরা প্রথমে 5 দিয়ে গুণ করে দেখতে পারি, যদি দেখি যে 6 দিয়ে গুণ করা যায় তাহলে 6 দিয়ে গুণ করে দেখবো, যদি দেখি যে আরও বড় সংখ্যা লাগে তাহলে 7 দিয়ে গুণ করে দেখবো। এইভাবে করে অনুমান করে আমরা গুণ করে করে দেখতে দেখতে যাব। আচ্ছা, আমরা যদি 6 দ্বারা প্রথমে গুণ করি, দেখো কত হয়। 6 এবং 5কে গুণ করলে হয় 5 × 6 = 30। 30-এর শূন্যকে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের হচ্ছে এবারে 3। 6 এবং 2কে গুণ করলে হয় 6 × 2 = 12। 12 এবং এই হাতের 3 মিলে হয়ে যায় 15। 15 5কে লিখলাম এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। 6 এবং 1কে গুণ করলে হয় 6 × 1 = 6। এই 6-এর সঙ্গে হাতের 1 মিলে হয়ে যায় 7। তার মানে আমরা মোট পাচ্ছি কিন্তু 750। দেখো আমাদের কিন্তু এটির সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে কত দিয়ে গুণ করে মিলে যাচ্ছে? 6 দিয়ে, তাই না? যার কারণে কিন্তু আমরা উত্তরের ঘরে লিখবো হচ্ছে 6 এবং 6 এবং 125কে গুণ করে যেহেতু আমরা পাই 750, আমরা নিচেও লিখে দেব 750। এখন দেখো উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আর কিছুই থাকবে না, মানে শূন্য। 0 থেকে 0 গেলে 0, 5 থেকে 5 চলে গেলে 0, 7 থেকে 7 চলে গেলে 0। যেহেতু 0 পেয়ে গেছে তার মানে কিন্তু আমাদের উত্তর বের করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি 0.016। এটা হচ্ছে আমাদের উত্তর, তাই না? আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, যখন আমরা 2কে 125 দ্বারা ভাগ করেছিলাম তখন উত্তর পেয়েছিলাম 0. আমরা পেয়েছিলাম কত? 0.016, তাই না? 016। এখন এই যে 0.016 পেয়েছি, আমরা এবারে কি করব? এটির সঙ্গে আমরা গুণ করব কাকে? গুণ করব কিন্তু 1000কে, তাই না? তাহলে কিন্তু আমরা গুণফলটাকে এইখানে লিখে দিতে পারবো। এখন যদি একটু গুণ করি, দেখো তোমরা এটিকেও কিন্তু আলাদা জায়গাতে করবে, হ্যাঁ। আমরা এই 0.016কে যদি আমরা একটু গুণ করি, দেখো আমরা প্রথমে লিখবো 0.016, তাই না? 016 এবং আমরা একে গুণ করবো কত দ্বারা? 1000 দ্বারা। তাহলে আমরা নিচে লিখবো 1000। আচ্ছা, এবার যদি গুণ করি, প্রথমে এই 0 দ্বারা যদি প্রত্যেকটিকে গুণ করি, দেখো 0 দ্বারা 6কে গুণ করলে হয় 6 0 0, 0 এবং 1কে গুণ করলে হয় 1 0 × 0, 0 এবং 0কে গুণ করলে হয় 1 0 0 × 0, 0 এবং এই 0 মিলে হয় আবারও 0। আচ্ছা, আমাদের এই 0 দ্বারা গুণ করা হয়ে গেলে এবার এই দ্বিতীয় 0 দ্বারা যদি গুণ করি, দেখো নিচে লাইনে এসে একটি 0 দিতে হয়, আমরা একটি 0 দিলাম। এবার এই 0 দ্বারা গুণ করলে হয় 6 0 × 0, 1 0 × 0, 0 0 মিলে হয় 0, 0 এবং এই 0 মিলে হয় আবারও 0, কারণ 0-এর সঙ্গে যাকেই গুণ করেন এখানে উত্তর কিন্তু 0ই হবে। আচ্ছা, আমরা এরপরের লাইনে এসে কয়টি 0 দেবো? আগে যেহেতু একটি 0 দিয়েছিলাম, তার মানে এবারে কিন্তু আমরা 2টি 0 দেবো, তাই না? এবারে এই 0 দ্বারা যদি গুণ করি, 0 এবং 6 মিলে হয় 6 0 × 0, 0 এবং 1 মিলে হয় 1 0 × 0, 0 এবং 0 মিলে হয় 0 0 × 0। আচ্ছা, তাহলে আমাদের এটি দ্বারাও গুণ করা হয়ে গেল। এবার নিচের লাইনে এসে আমরা কয়টি 0 দেবো? আমরা প্রথমে দিয়েছিলাম একটি 0, এরপরে দিয়েছি 2টি 0, এবারে দেবো কিন্তু 3টি 0, 1টি 2টি 3টি 0 দেবো, তাই না? আচ্ছা, এবার যদি 1 দ্বারা গুণ করি, 1 এবং 6কে গুণ করলে হয় 6 1 6, 1 এবং 1কে গুণ করলে হয় 1 1 1, 1 0 গুণে হয় 0 এবং 1 0 গুণে হয় আবারও 0। আচ্ছা, এবারে আমরা এইখানে যে কয়টি সংখ্যা পেয়েছি এগুলোকে যদি যোগ করে দিই, 0 0 0 মিলে হয় 0, এখানে সব কয়টি 0 মিলে হয় 0, এখানেও সব কয়টি 0 মিলে হয় 0, 0 0 0 6 মিলে কিন্তু হয়ে যায় 6, শুধুমাত্র 6। 0 0 1 মিলে হয়ে যায় 1, 0 0 এখানে নেমে যাবে, এই শূন্যটাও কিন্তু এখানে নেমে যাবে, তাই না? তাহলে এবারে যদি আমরা এই দশমিকটাকে দেখো সঠিক জায়গাতে বসাই, তাহলে কোথায় দশমিকটা বসবে? দেখো আমরা দেখতে পাচ্ছি কতটি অঙ্কের আগে দশমিক রয়েছে? 1টি 2টি 3টি।
তিনটে অঙ্কের আগে যেহেতু দশমিক রয়েছে, আমরা যদি এখানে তিনটে অঙ্কের আগে দশমিক বসাই, 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক, অর্থাৎ এই 0 এবং 6-এর মাঝে এইখানে যদি দশমিকটাকে বসাই তাহলে কত হবে? 0 0 16। আচ্ছা, আমরা জানি শুরুতে যে কয়টি শূন্যই থাকুক এগুলোর কিন্তু কোনো দাম থাকে না, তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 16.000। আমরা জানি দশমিকের শেষে এখানে যেহেতু একটা দশমিক রয়েছে, দশমিকের শেষে যে শূন্যগুলো থাকে এগুলোর কিন্তু কোনো দাম থাকে না, তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র 16, তাই না? এখানে কিন্তু আমরা লিখে দেবো 16। দেখো এই অঙ্কগুলোকে আমরা কত সহজেই সমাধান করে ফেললাম। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজ এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।